আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদেরকে নির্যাতনে চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশের মানুষকে জাহান্নামের দোরগোড়াতে নিয়ে যেতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এক জায়গাতে ফেল করেছে, সেটা হলো বিএনপি ভাঙতে পারে নাই। বিএনপি নেতাকর্মীদেরকে বিপদগামী করতে পারে নাই। বিএনপির ঐক্য অটুট আছে। সেই নেতা কর্মীদের সঙ্গে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। সেজন্য আমার হয়ে এই সামনে আসো না কেন, এখানে যারা আমরা আছি, যারা আমরা বসে আছি চেয়ারে, সামনে বসি আর পিছনে সবাই এক একটা হচ্ছে এই প্রজন্মের, এই আমলের মুক্তিযোদ্ধা। আমার এখানে একজন মুক্তিযোদ্ধা আছে, তিনি ভালো জানেন দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করার পর একটা দেশ স্বাধীন করার পরে তাদের কি অনুভূতি হয়েছিল। আর এই যুগের যারা মুক্তিযোদ্ধা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করার পরে তাদের মানসিক অবস্থা কি হয়েছে। কিন্তু আমরা একটা জায়গাতে একটু অব্লিগেশনের মধ্যে আছি, সেটা হলো যে সেই সময়তে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময়তে একটা যুদ্ধকালীন বাংলাদেশের সরকার গঠন করা হয়েছিল এবং সেই সরকারই যুদ্ধ শেষে দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখন আমরা কি করেছি, আমরা হলো আপদকালীন একটা সরকার গঠন করেছি। এখন দাঁড়িয়ে যান, আমরা আপদকালীন একটা সরকার গঠন করেছি। সেই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা হয়েছেন এই বাংলাদেশের তথা বিশ্বে বরেণ্য একজন গুণী ব্যক্তি, যিনি নোবেল বিজয়ী, তিনি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ 12টি অ্যাওয়ার্ডের মধ্যে 12 জনের মধ্যে উনি একজন আছেন, 10 জনের মধ্যে উনি একজন আছেন। সেই রকম একজন বিশ্ব বিজয়ী গুণী মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি। এই ছবি তোলা বন্ধ করো। এবং তিনি বর্তমানে এই আপদকালীন সরকারের প্রধান হয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। সেই উপদেষ্টা পরিষদে অনেক রকমের লোক নিয়েছেন। তার মধ্যে আমরা দেখেছি যে ছাত্রদের নাম দিয়ে 3টা উপদেষ্টা রেখেছিলেন। ছাত্রদের যারা সাহায্য করেছিল তাদেরকেও রেখেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে একজন পদত্যাগ করে নতুন একটা দল গঠন করলেন। তো আমি আজকে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই আপনাদের মাধ্যমে, হুজুরপাড়া ইউনিয়নবাসীর মাধ্যমে, যে যারা এই সরকার গঠন করেছে তারা কি এখন নিরপেক্ষ নাকি কোনো পক্ষ? যদি কোনো পক্ষের হন, আমরা একটা দাবি তুলেছিলাম যে তাদেরকে আপদকালীন সরকারের থাকা যাবে না। তো তার ফসল আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা হয়েছে, না সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ করে একটা নির্বাচনী রোড ম্যাপ সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছে এবং বাংলাদেশে এরকম আমি যে বক্তব্য রাখলাম, অনেক বক্তব্যের মাধ্যমে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল, তার কিছুটা সমাধান হয়েছে। এই বসো, তার কিছুটা সমাধান হয়েছে। তো এখন আবার অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে যে কেন তারেক রহমানের সাথে দেখা করলো, কেন দেখা করার পরে যৌথ বিবৃতি দিল, এটা নাকি সংবিধান লঙ্ঘন হয়েছে।
আমি আপনাদের কাছে জানতে চাই যে যদি যমুনাতে ঢুকে মিটিং করে আসার পরে যৌথ বিবৃতি দেওয়া যায়, তাহলে লন্ডনে যৌথ বিবৃতি দিলে কি ক্ষতি? আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, জ্ঞানের ভান্ডার খুলে আপনারা বসে আছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, কোন কোন সময় সংবিধান লঙ্ঘন করে এটা আপনারা জানেন? আমাদের দুই একজন ভাই বলার চেষ্টা করেছে। একটা দেশের বিপক্ষে আপনাদের মতামত ছিল। কোন দেশের? বাংলাদেশের বিপক্ষে। আপনারা কি সংবিধানের মধ্যে আছেন? আমরা এখন এই প্রশ্ন তুলি নাই। আমরা শুধু এটুকু আপনাদেরকে বলতে চাই, ইতিহাসের রাখাল রাজা, অবিসংবাদিত নেতা, জাতীয়তাবাদের প্রবর্তক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের প্রথম সংস্কার করেছে যখন বাকশাল ছাড়া কোনো দল ছিল না, মানুষকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়ে। সাথে আপনাদেরকেও, আওয়ামী লীগকেও। ওইটা সংস্কার না? যে সংস্কারের দোহাই দেন আপনারা, সেইটা কোনো সংস্কার না? আর একটু বলি আপনাদেরকে, সংস্কার ছাড়া আপনারা কিছু বুঝছেন না। তো বাংলাদেশে ছিল প্রেসিডেন্ট শাসিত সরকার। আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যার জীবন দশায় অনেকবার কারাগারে গেছেন, কারোর সঙ্গে আপোষ করেন নাই, বিশ্বে যার কোনো ঠিকানা নাই, বাংলাদেশি যার একমাত্র ঠিকানা, সেই নেত্রী আপোষহীন হয়ে আপনাদের দেওয়া ভোটে প্রধানমন্ত্রী হয়ে প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি চালু করেছিল। এইটা কোনো সংস্কার না? এগুলি আপনাদের চোখে পড়ে না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের জন্য, মুক্তিযুদ্ধ খেলাধুলা করার জন্য যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। এটা সংস্কার না? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য অবৈতনিক বেতন অবৈতনিক উপবৃত্তি চালু করেছিল। এটা সংস্কার না? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল, ওইটা সংস্কার না? আরে তারই যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, উনি সুস্পষ্টভাবে বলেছেন, জাতির সামনে 31 দফা তুলে ধরেছেন, বলেছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আর আমরা এইগুলি সংস্কার করতে চাই। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, দু কলম আমরা জানলে আপনারা 1000 কলম লেখাপড়া জানেন, কিন্তু আচরণটা হচ্ছে আপনাদের বকলমের মতো। কেন? এইটা জনগণকে বিভ্রান্ত আর করেন না। এই বাংলাদেশের মানুষের অনেক ত্যাগের বিনিময়ে, বিশেষ করে এই 17 বছরে, আমরা অন্যদের কথা বলি, সাথে আমাদের কথাও একটু বলি, 20,000-এর অধিক বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে প্রায়, আগে শুনেছিলাম 746 জন, কিছুদিন আগে শুনলাম 1200 জন, পরে শুনেছি এটা এখনো গণনা শেষ হচ্ছে না, গুম করে রাখা হয়েছিল। কই? আপনাদের শিক্ষা হয় নাই? বাংলাদেশের মানুষের, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের নামে 1,20,000 মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই কর্মীদের সংখ্যা ছিল 60 লক্ষ। তো এদের কোনো ত্যাগ নাই? জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেককে আমরা স্যালুট করি এবং বলি, উই ক্যান বাট বি অ্যাডর্বড ইন দ্য সানশাইন অফ দ্য মাইন্ড। তাকে আমরা জাতির জন্য সেই আসনে বসাতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ হয়ে আছে তাদের সুস্থতা কামনা করি। কিন্তু একটা পরিসংখ্যান তো আপনাদেরকে মনে রাখতে হবে। আর দেন না, কত বড় বাপের বেটা, ঢাকা শহরে এই 2000 যারা শহীদ হয়েছে 36 দিনের আন্দোলনে, 422 জন জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা শহীদ হয়েছে।
আর সারা বাংলাদেশে আরো 300 হয়েছে। তো জেল জুলুম হয় বিএনপির, শহীদ হয় বিএনপি, মামলা খায় বিএনপি, আর আপনারা বলেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি তো বাংলাদেশের একমাত্র দল যাদেরকে এদেশের জনগণ 4 বার ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছে। একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আর 3 বার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তো বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পিছন দরজা খুঁজে না। ওই জন্য বিএনপি স্পষ্টভাবে নির্বাচনের দাবি করে। আপনারা প্রার্থী দিলে কোনো দোষ হয় না, প্রচারণা চালালে কোনো দোষ হয় না। বিএনপি নির্বাচনের তারিখ চাইলে পাগল হয়ে যায় ক্ষমতার জন্য। এই সমস্ত ভাওতাবাজি জাতিকে আর দিয়েন না। তবে একটা জিনিস বলি, যে কারো ত্যাগকে আমরা খাটো করে দেখছি না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, এই জুলাই আগস্টকে কেন্দ্র করে সারা জাতির মধ্যে যে একটা ঐক্য গড়ে উঠেছে, বৃহত্তর ঐক্য, সেই ঐক্যটাকে অটুট রাখতে হবে। কারণ কি? কারণ হলো এই পতিত সরকার, প্রধান শেখ হাসিনা, তার দোসর এবং যারা বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চেয়েছিল, যারা দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে ব্যস্ত রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিচার করতে হবে। সেই জন্য আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে, সেই সরকারটা হবে কি? জাতীয় সরকার। সুতরাং একটু ধৈর্য ধরেন। নির্বাচন আসছে, বিএনপি তো নির্বাচনমুখী দল, অবশ্যই বিএনপি অংশগ্রহণ করবে। এখন আজান হবে, আমি আর বক্তব্য দেব না। শুধু আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আপনাদের সাথে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।